কথায় আছে যে কপাল আমাদের যা সয় তাই সয়ে যায়, মানে কপাল এমন একটা জিনিস যার হাত ধরে কিন্তু আমরা চরচর করে উন্নতির শিখরে উঠে যেতে পারি। আবার কপাল যদি সহায় না হয় তাহলে ভাগ্য তো অন্য ফের নেবেই। তবে এই মুহূর্তে আমার পাশে যিনি রয়েছেন তিনি হঠাৎ করে সকালবেলায় সকলের চোখ ঘুরিয়ে দিয়েছেন, কপাল নয় মাইন্ড ইট, চোখ ঘুরিয়ে দিয়েছিলেন, কারণ তাকে এইভাবে কোনোদিনও আমরা দেখিনি। প্রথমবারের জন্য তিনি আমাদের সকলের সামনে যে অবতারে এলেন সেটা রীতিমতো ভয়ঙ্কর। আমার নাম স্বপ্না মন্ডল। ভিডিও করছেন কিনা ভিডিও করতে উনিশ তারিখ পর্যন্ত সময় আছে তোদের। 6 মাস ধরে ঘোরাচ্ছিস, টাকা নিয়েছিস তো আমার কাছ থেকে, মনে রাখিস। যদিও বা এই মুহূর্তে আমার পাশে যিনি রয়েছেন তাকে আমি একটু ভয় পাচ্ছি না, কারণ তিনি ভীষণ আমাদের মাই ডিয়ার একজন কাঞ্চনাদি। ওয়েলকাম। এবং যেটার হাত ধরে আর কি বললাম, যার প্রমোশনও রয়েছে কপাল, রীতিমতো তো মানে ভয় পাই দিয়েছিলে তো। হ্যাঁ, এটার ফুল ক্রেডিট আমি দেবো তো দর্শকদের, কারণ দর্শকরা যেভাবে ইন্টারেস্ট দেখিয়েছেন পুরো একটায়, যেভাবে রিয়াকশন দিয়েছেন এবং অনেস্ট, মানে কেউ কেউ একজন তো বললেন আপনার কি, আপনার অভিনেত্রী আপনি হতে পারেন, আপনার ক্ষমতা থাকতে পারে, মানে কমেন্টে দেখছিলাম কয়েকটা কমেন্ট আমি বলবো, তাতে লিখেছে কিন্তু আপনার কি সুদ কিন্তু একটা ব্যবসা, আপনার কি লাইসেন্স আছে, না হলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। ওয়ান্ডারফুল। আরেকজন লিখেছে ক্ষমতাধারী মানুষরা গরিবদের ওপর এরকম অত্যাচার করছে। আমার খুব ভালো লেগেছে এই কথাটা, যে মানে রিয়াকশান দিচ্ছেন এবং মানুষ যে কত ফিল করে। উনিও হয়তো একটা সময় খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন, তাই উনি ফিল করছেন। একজন একটি দল গঠন করেছেন, একটা গ্রুপ, বলেছেন কত টাকা আমরা গ্রুপের সবাই একসঙ্গে টাকা তুলে আপনার টাকা আমরা ফেরত দেবো। রাস্তায় গরিব মানুষদের সঙ্গে আপনাদের ক্ষমতা আছে, আপনাদের কেউ কিছু করবে না আমি জানি, কিন্তু এটা বিশ্বাস করুন তা নয়। ক্ষমতা যাই থাক, যদি আইনের মানে আইনের বিরুদ্ধে কেউ কথা বলে বা আইনি মতে না হয় তাকে ধরবেই। আমাদের ধরেনি, কারণ ওটা আমরা অ্যাক্ট করছিলাম। তো বলছে আমরা টাকা ফেরত দেবো। একজন লিখেছে ইনাকে 70 বাংলাদেশে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হোক, কারণ আমার এই ঝগড়া দেখে আর কি। একজন বলছে আহারে কাঞ্চনা মৈত্র এরকম, আমি শুধু ভাবছি ওনার স্বামীর কি অবস্থা। আমি আবার ওটা দইপ্যানকে দেখিয়েছি, দেখো কি লিখেছে দইপ্যান। আসলে ও তো মনে মনে জানে আমি ওর ঝগড়ুটি মাঝে মাঝে, ওর সঙ্গে তো ঝগড়াটা করতেই পারি, সেটা তো লাইসেন্স আছে আর কি। যদিও বা কেউ ক্যামেরাবন্দি করে না আর কি, মানে এটা হয় আর কি, ওটা তো হয়ে যায় আর কি, ওটা তো হবেই, ওটা অধিকার সব বাড়িতে। আচ্ছা, এই যে বলো যখন শুটিংটা চলছিল আর কি, তার মধ্যে থেকে কোনো রকম কমেন্ট পাস হচ্ছিল না? কারণ অনেক তো পথ চলতি মানুষও দাঁড়িয়ে যাচ্ছিলেন আর কি ওই মুহূর্তে। না, শুটিংটা যখন আমরা করছি আমাদের বেশিরভাগ সিনি সামডি গ্রামে হচ্ছিল, বার্নপুর থেকে অনেকটা দূর। তো ওখানকার মানুষরা খুব ভালো, মানে ওদেরকে যদি আমরা বলছি একটু কোঅপারেট করুন আমাদের সঙ্গে, তো ওনারা মানে সেটা করছিলেন এবং ওনারা চুপচাপ দেখছিলেন শুটিংটা। মানে ওনাদের কাছে এটা একটা নতুন ব্যাপার, ওনারা প্রচণ্ড সহযোগিতা করেছেন। গোটা একটা গ্রাম, এবং যে বাড়িতে আমাদের শুটিং হচ্ছিল, এই আমার বাড়ি যেটা ছিল সেটা হচ্ছে পাঞ্জাবি ফ্যামিলির বাড়ি, সেখানে আমি মানে টেল ইউ যে ওনারা আমাকে প্রচুর কফি চা ঘন্টায় ঘন্টায় করে নিজেদের ভালোবাসা থেকে খাইয়েছেন। আর আমি লাঞ্চ, মানে আমাদের ইউনিটের সঙ্গে লাঞ্চ করিনি, ওনাদের পাঞ্জাবি পরাঠা খেয়েছি আমি আর কি, বুঝেছো তো? মানে এরকম আনন্দে কেটেছে আর কি। আর সামডি গ্রামে যাদের বাড়িতে শুটিং করেছি তারাও খুব ভালো, আর ঠান্ডা ছিল তো, আসানসোল আর বার্নপুরের ঠান্ডাটা তো বেশ কনকনে, আমাদের কোথাও ক্লান্তি হয়নি, এনজয় করেছি আমরা কাজটা করতে করতে। আর শিয়ালদা শুটিংটা একটু কথাটা যদি বলো, ওই মুহূর্তে কি চলছে? শিয়ালদায় আমার মানে কোনো মানে ওয়াইল্ডেস্ট ইম্যাজিনেশনেও ছিল না যে এটা লোকে এইরকম রিয়্যাক্ট করবে, এইরকম মিলিয়নস অফ ভিউ হবে। কারণ আমাকে যখন আমার ডিরেক্টর শুভেন্দু ঘোষ বলেছেন, যাকে আমি রাজ বলি, ওর ডাকনাম, আমাকে বলেছেন আজ তোকে করতে হবে, তুই এরকম।
কি হবে, আমি তো ল্যাথখোর, কি হবে? আরে আমি যেটা বলছি কর, অবভিয়াসলি আমার ডিরেক্টর আর ইউনিট যেটা বলবে, আমি হচ্ছি ডিরেক্টরস অ্যাক্টর, ডিরেক্টর যা বলবে আমাকে তো করতে হবেই। হ্যাঁ, আমার কিছু যদি সুবিধা অসুবিধা থাকে আই ক্যান অলওয়েজ শেয়ার, বাট লাস্ট ওয়ার্ড শুড বি দ্য ডিরেক্টর। আমরা গেছি যেখানে আমাদের করার কথা ছিল প্রথমে লোকেশন, সেই লোকেশনটা প্রবলেম হয়েছে একটু, তার আমরা চা খাচ্ছি, চা খেতে খেতে মোটামুটি আমি ঘুমে ঢুলছি, কারণ ভোরবেলা বেরিয়েছি, অনেক 4টে বেরিয়েছি, বিকজ একটা লোকেশনের ব্যাপার আছে, তারপর পৌঁছে গিয়ে 2 ঘন্টা অপেক্ষা করব, তাও ভালো, কি হচ্ছে ওই লোকেশনটা যদি পাওয়া না যায়, সব আগে থেকে ভেবে রাখা আছে, আর পুরো ইউনিট 2-3-4টে গাড়ি গেছে। তো হঠাৎ চা খেতে খেতে রাজ এরকম শেল স্টেশনের দিকে তাকিয়ে বললো পরের ট্রেনটা কটায়। ও একজন বলে দিল তোরা রেডি কর, কাঞ্চনা এক্ষুনি যাও ওখানে। কেন? আমি যাই না, অন্য কোনো চায়ের দোকানের সামনে করি না। বলছি না না না, আমার মনে হচ্ছে এখানেই হবে। তারপরে হলো, আমি ওটা করার পরে গাড়িতে উঠে এরকম করে হাসি, বাবা চা করলাম না, ছি 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 না, ফুল মুডে ছিলাম। আর ব্যাপারটা আমি অভিনয়ের মধ্যে না উইথ এ ফ্র্যাকশন অফ সেকেন্ডে কোথাও একটা ঢুকে গেছিলাম। দেন ওখান থেকে আমরা চলে গেলাম চা কফি খেতে, ধোসা খেতে, খেতে ওই খেতে, খাচ্ছি যাচ্ছি। হঠাৎ করে আমাদের যে মিউজিক ডিরেক্টর পিনাকি বলো, কাঞ্চনাদি এই দেখো একটা ভিডিও দিয়েছে, তাতে 15,000 ভিউ হয়েছে। আমি না ঠিক এরকম, আমি তো আমার পোস্টটা দেখাচ্ছি, আমি চেয়ারে, ভালো হয়েছে বলে হ্যাঁ, আমাকে ডিরেক্টর বলছে এই একে বাড়ি পাঠা, ঘুমো যা, বাড়ি পাঠিয়ে দে। এবার আমি বাড়ি চলে গেছি, বাড়ি গিয়ে রীতিমতন চান করে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি 2 ঘন্টা পরে, ল্যাদ খাচ্ছি, হঠাৎ দেখছি আমার ফোনে 68টা মিসড কল আর অনেক হোয়াটসঅ্যাপ। আমি না বিশ্বাস করো, আমার না প্রথমে মাথায় হয়েছে কেউ বিপদ হয়েছে নাকি। হ্যাঁ, তারপরে দেখলাম রাজের অনেক মিসড কল। দেন আই ফার্স্ট কল্ড হিম, তারপর বললো যে এটা ভাইরাল হয়েছে। আমি বললাম ভাইরাল হয়েছে কি, ভাইরাল আর কি হয়েছে, ভাইরাল হয়েছে। আমি তারপরে দেখলাম যে বাচ্চা ছেলেটা সবে ব্লগিং শুরু করেছে, নিজেই পরেও আমায় বলেছে যখন এসছে পরে, ওর একটা ভিডিওতে, অনেকগুলো করেছে, একটা ভিডিওতে 18 মিলিয়ন ভিউ হয়েছে, 18 মিলিয়ন। আমি না প্রথমে ভাবছি এটা কি ঠিক দেখছি। আর আমার সব থেকে সেদিনটা মজাতে কেটেছে কমেন্ট সেকশনগুলো পড়তে। আমি নিজেই দেখছি, নিজেই হাসছি, নিজেই দেখছি, হা করে নিজেই হাসছি। হ্যাঁ, দুভাবেই পেয়েছি। কেউ আমার বিরুদ্ধে লড়াই করছে, কেউ আমার হয়ে লড়াই করছে। আর তারপরে যখন ট্রেলারটা বেরোলো, তখন যারা আমার হয়ে লড়াই করছিল, যারা আমাকে গালাগালি দিয়ে যাবে, দেখলি তো বললাম তো। তো ভীষণ ভালো। এর থেকে ইন্টারাকশন, মানে একটা চরিত্র, একটা সিচুয়েশন, একটা মিজসে, একটা সিনের মধ্যে ঢুকে পড়েছে মানুষ, এর থেকে বড় পাওয়া একটা টিমের কাছে, কপাল টিমের কাছে আর কি হতে পারে। ডেফিনেটলি ওই যে কপাল খুলে গেল আর কি, কপালের হাত ধরে। দর্শকরা বলবেন 19 তারিখে ছবি রিলিজ করছে, আপনারা দেখলে তবে বলতে পারবো যে কপাল একটু চকচকে হয়েছে। তবে এইটুকু বলতে পারি, কপাল দেখলে হয়তো আপনাদেরও কপাল খুলে যেতে পারে। আচ্ছা, একটু বলো কাঞ্চনাদি, বহু বছর ইন্ডাস্ট্রিতে রয়েছো আর কি, ডেফিনেটলি টাকা এইটা একটা বিশাল বড় কিন্তু বিষয় হয়। কখনো প্রতারণার শিকার হওয়া, কখনো টাকা যোগ্য কাজ করেও টাকা না পাওয়া, এই রকমও তো সিচুয়েশন হয়। দেখো, একটা জিনিস যেটা আমি বলবো অভিনেত্রী হয়ে আমি এটা করেছি, যে অনেক সময় আমি আমার কথাই বলছি, যে অনেক কাজ আমাকে লোকে কম টাকাতেও করিয়ে নিয়েছে। তার কারণ ও জানে ওই মহিলার এটাই সোর্স অফ ইনকাম, এর বাইরে তো ওর ইনকাম নেই। একে যদি আমি 10 টাকার জায়গায় 7 টাকাতে বলি। আর আরেকটা আমার ভীষণ বাজে জিনিস হচ্ছে, আমার চরিত্রের প্রতি খুব লোভ আছে। এই লোভটা যদি একবার কেউ ধরে ফেলে না, তখন মানে ওইটা একটা এক্সপ্লয়টেশন হয়। কিন্তু আমার যদি কাছে ভাবো টাকার ওই ব্যাপারটা প্রচুর থাকতো, আমি না বলতে পারতাম। দেখো, আমার কম টাকাতে কাজ করা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে তো সেরকম একটা চরিত্র পেতে হবে যে আমি বিনা পয়সাতেও, আমার মনে হয় আমার টাকা নয়, আসলে হচ্ছে এই চরিত্রটা কোটি টাকার সমান। তো এই আর কি, ওইটা হয়েছে। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখেছি, অনেকে অনেক টাকা পান, কিন্তু কেন পান আমি জানি না। মানে তাদের কোনো হিটও নেই, কিন্তু তাদের কোনো সেরকম মানুষের কাছে অ্যাকসেপ্টেন্সও যে বিরাট কিছু তা নয়। কেন পান তারা তো জানি না, পান ভালো, খুব ভালো, গ্রেট, তাদের কপালে এটা আছে, খুব ভালো।
ব্যাকআপটা দিচ্ছে? না, আই ডোন্ট থিঙ্ক সো। ফলোয়ার্সের জন্য তো তাহলে আলাদা টাকা পায়, ব্র্যান্ডিংয়ের জন্য পায়, সেটা আমি ফলোয়ার্স হিসেবে বলছি না। আমি বলছি যে যোগ্যতা অনুযায়ী, যে ট্যালেন্ট অনুযায়ী আমাদের এখানে, এটা আমার কথা নয়, এটা তুমি যদি দেখো সমস্ত ট্যালেন্টেড অ্যাক্টার্সরা এই একই কথা বলবেন। ঠিক আছে, আমি যেহেতু এই ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, সবাই বলবেন, কেউ মুখে প্রকাশ করবেন, কেউ প্রকাশ করবেন না। তবে আমি এইটুকু বলতে পারি যে টাকা জিনিসটা না, মানে তোমাকে একটু মানে বুঝে করতে হবে আর কি, যে তোমার প্রায়োরিটিটা কোনটা। মাঝে মাঝে প্রায়োরিটি চরিত্র হওয়া উচিত, আবার মাঝে মাঝে টাকাও হওয়া উচিত, দুটো ব্যালেন্স করে চলা উচিত। তোমাকেও তোমার জীবন চালাতে হবে। আর যে কোনো অভিনেত্রীর এটা স্বপ্ন যে তার কাছে এমন ইন্ডিপেন্ডেন্ট সে ফিনান্সিয়ালি হয়ে যাবে যে তাকে সব কাজ না করলেও চলবে, তাকে বেছে বেছে কাজ করতে হবে। এটা সব না বলতে পারাটা একটা আর্ট। তো সেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা ঠিকই বলেছো, যে সেটা শুধু আমাদের প্রফেশনে না, সব প্রফেশনে, সব যে কোনো প্রফেশনে আর কি। এই যেহেতু এইটা নিয়ে কথা বলছিলাম যে টাকা নিয়ে আর কি, টাকাটা একটা বিশাল জায়গা এমন হয়ে দাঁড়ায় যে নিডটা এমন না বলাটা বোধহয় খুব একটা টাফ হয়ে যায়। সব থেকে মজার ব্যাপার জানো তো, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তরা কারোর কাছে সাহায্য চাইতে পারে না, শিক্ষিত মানুষরা হাত পাততে পারে না। তুমি যদি তাদের ভেতরে যাও, তারা হয়তো আলু সেদ্ধ ভাত খেয়ে বেঁচে আছেন, মানে আলু সেদ্ধ ভাত যাতে খাওয়ায় যেটা কোনো বাজে কথা নয়, মানে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে তারা হয়তো মানে কি বলবো, এত কষ্টে দিন কাটাচ্ছে, এত অপমানের মধ্যে দিন কাটাচ্ছে, কিন্তু তাদের শিক্ষা, তাদের কালচার, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাদেরকে বাইরে লোকের কাছে হাত পাতে, মানে এটা খুব স্বাভাবিক, তাদের সম্মান জ্ঞান। তো এইটা খুব চাপের, মানে টাকা মানুষের মানে কোন জায়গায় মানুষকে নিয়ে ফেলতে পারে। আর আজকাল এমন একটা হয়েছে যে টাকা ছাড়া তোমার কোনো দাম নেই। আগে কিন্তু এটা ছিল না, জানো তো, মানে টাকার বাইরেও মানুষের সম্পর্ক ডিফাইন করতো। এখন তো দেখি তোমার যে আত্মীয়দের কাছে টাকা আছে তারা খারাপ মানুষ হওয়া সত্ত্বেও তাদেরকে লোকে তেল মারে, আর যে আত্মীয়রা খুব নিম্ন মধ্যবিত্ত কিন্তু মনটা এত, মানে তোমাকে তাদেরকে জড়িয়ে ধরবে, তোমার প্রাণটা ঠান্ডা। আমি জানি তারা ভালো, তারা আমায় সত্যিকারে ভালোবাসে, তবুও তাদেরকে মানুষ ছোট করে। তো মানুষ তো নিজেই নিজের কবর করে, আবার দিনের শেষে বলে এখানে সবই খারাপ, কেউ আন্তরিকতা নেই, ভালো। তুমি কতটা তাকে ভালোবাসার জায়গা দিচ্ছ? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, ঔদ্ধত্য, যে আমি আমাদের প্রফেশনে বলছি, অনেক মানুষ আছেন যারা খুব উদ্ধত, তাদেরকে নিয়ে কি ফ্লন্ট করে, কি খারাপ ব্যবহার, মানে কি অ্যাটিটিউড, বাবা, মানে মনে হচ্ছে যেন অস্কার পেয়ে এসছেন তিনি আর কি, ভারতবর্ষকে গর্বিত করেছেন। তো এইসব মজাও দেখি আর কি, দেখে মাঝে মাঝে ভীষণ রাগ ধরতো, জানো তো আগে, যে এখন আমার এদিকে দেখে হাসি পায়। কারণ যিশু দাশগুপ্ত একটা কথা বলতো, অনেক প্রতিভাকে দেখবি 80তে আবিষ্কার আর 81তে পরিষ্কার। আমি বলি 80তে আবিষ্কার, 81তে পরিষ্কার না হলেও 87 88তে তো হবে নি। তাই অ্যাটিটিউড মেনটেন করুন, যে প্রফেশনেই থাকুন, ডাউন টু আর্থ থাকুন, কাজটার প্রতি সিরিয়াস হন, সিনসিয়ার হন। কালকে আমাকে একজন মজা করে বলছে যে এই যে তুই এত হিট হয়ে গেছিস, এটা কেন বললো আমি বুঝলাম না, এত হিট হয়ে গেছিস, তোর খুব অহংকার বেড়েছে, মজা করেই বলেছে, মজা করে পেছনে লেগেছে। আমি বলছি আমি বরাবরই অহংকারী। বলছে কেন? যে আমার কাছে ছোটোবেলায় একটা বিএসএ চ্যাম্প সাইকেল ছিল, তখন থেকে মানে আমার অহংকারের সাবজেক্টগুলো অন্য ছোট্ট। সো অহংকার করলে নিজের চরিত্রের ওপর করুন, নিজের লাইফস্টাইলের ওপর করুন, দুটো ভালো কাজ করলে অহংকার করুন যে হ্যাঁ আমি একটা বেটার পারসন। আপনি যে কাজটা করছেন সেটা, সেই ট্যালেন্ট আপনি ঈশ্বর থেকে পেয়েছেন, সেটাকে নার্চার করুন, সেটা নিয়ে অহংকার করবেন না। কারণ জেনে রাখবেন আপনার ঘাড়ের কাছে আরেকজন নিঃশ্বাস ফেলছে, যে কোনো মুহূর্তে আপনাকে বাইপাস করে এগিয়ে যেতে পারে। কত তুমি দেখলে, আমি দেখলাম, 10 বছর আগে যাদের এরকম ঘাড় ঘুরিয়ে গুড মর্নিং বলতে অসুবিধা হতো, তারা এখন লোককে ডেকে এই গুড মর্নিং, হ্যাঁ ভাই গুড মর্নিং, শুনছিস ভাই গুড মর্নিং। সো ইটস ওকে, কপাল। এই যে বলছিলে দাম বাড়া বিষয়টা, দাম বাড়িয়ে নেয় সময়ের সাথে সাথে, কাঞ্চনাদি তো খুব একটা দাম বাড়ালে না এখনো পর্যন্ত। আমার দাম প্রচুর বেড়েছে দর্শকদের কাছে। কি বলছো? আজকে আমি ফরচুনেট, আজকে এত বছর পরেও
আমি তো মূলত দেখো টেলিভিশনে আমার প্রায়োরিটি, এবং প্রায়োরিটি মনে হয় আমি যেহেতু টেলিভিশনে বেশি কাজ করেছি, তার ভালোবাসার জায়গা আমি খুবই সম্মান করি। অনেকে যেমন থাকে দুটো ছবি করে টেলিভিশনকে ভীষণ হেয় করাকে একটা স্টাইল স্টেটমেন্ট মনে করেন, আমি সেটার মধ্যে নেই। আমি মনে করি প্রত্যেকটা মিডিয়া আজকে আমাকে বাঁচিয়ে রেখেছে, তো প্রত্যেকটা মিডিয়ার একটা দর্শক আমাকে বাঁচিয়ে রেখেছে, সেই লোকটাও আমার হয়ে লড়েছে, সেই লোকটা বলছে যা চুকার এটাতে কাঞ্চনাদি ফাটিয়ে দিয়েছে, তো ওটাও আমার প্রাপ্তি। কিন্তু আমি বলছি দাম টাকাতে যেমন বাড়া উচিত, সম্মানে, প্রতিভায়, ট্যালেন্টে বাড়া উচিত। আর কবে তুমি ঘি দিয়ে ভাত খেয়েছো সেই আলোচনা না করে আজকে তুমি লোককে কতটা দিতে পারবে বেস্ট ফুডটা তোমার তরফ থেকে, সেটা নিয়ে নার্চার করা উচিত। কারণ আমি 5 বছর আগে যে অ্যাক্টিংটা করি সেই অ্যাক্টিংটা এখন আর করবো না, কিন্তু হ্যাঁ মানে আমি চেষ্টা করব সেটাতে আরও বেটারমেন্ট করার, আরও পাল্টানোর, চেঞ্জ করার। কারণ দর্শকরা তো শিক্ষিত, তারা তো দেখছে। সো ওই দাম বাড়াটা তুমি কিসে বলবে? আমার গাড়ির সম্মানে একটা অভিনেত্রীর এটা, আর বাদবাকিটা প্যাকেজে চলে আসে, ওটা পেছন পেছন দৌড়বে। তুমি তোমার ট্যালেন্টটা নিয়ে এগিয়ে গেলে তোমাকে লোক, তুমি একদিন দেখবে বলবে যে আমি না এই টাকাটা নিই, এবার জানো তুমি না বলবেই লোকটা, কিন্তু সেই লোকটা একদিন বলবে দিদি জানি তুমি এই টাকাটা নাও, আমি এই টাকাটা দিতে পারছি, তুমি করবে দিদি, চরিত্রটা বড্ড ভালো। দ্যাটস এনাফ। আর টাকা দেওয়ার জন্য লোক পড়ে আছে, ট্রাস্ট মি, তোমার কপালে থাকলে বাড়িতে টাকার বস্তা নিয়ে এসে রেখে যাবে। আমি তো এটা বিলিভ করি আর কি। আরেকটা ক্ষেত্রে দেখা যেতে পারে দাম বাড়ার যে কথাটা বলছিলাম আর কি, এখানে তো দুটো ভাগে ভাগ করা হয়। যারা ছেলে মেয়ে, শুধু বলবো না যে টলিউডে রয়েছে, বলিউডেও রয়েছে, হলিউডেও রয়েছে, কোথাও একটা এখনও ওই বিষয়টা কিন্তু ভাগ রয়ে গিয়েছে। কপাল কিন্তু এখনও ফেরেনি, নায়করা নায়িকাদের থেকে বেশি টাকা অর্জন করবে। হ্যাঁ, এটা তো, আর ভাগ্যিস আমি নায়িকা নই, আমি নায়িকা নই, আমি একজন অভিনেত্রী। তো এটা আমার মনে হয় যে বলিউডের অনেকেই এটা নিয়ে সোচ্চার হচ্ছেন যে সমান সমান পারিশ্রমিক পাওয়া উচিত। এবং একটা কিন্তু খুব পজিটিভ পয়েন্ট, এখন নারী কেন্দ্রিক ছবির চাহিদা বাড়ছে। আরেকটা খুব ভালো পয়েন্ট হয়েছে জানো তো, এই যে আমাদের ওটিটি প্ল্যাটফর্মস এসছে না, তাতে কিন্তু মহিলারা, বিভিন্ন বয়সের মহিলারা, যেহেতু এখানে আমরা মহিলা মানে অ্যাক্ট্রেসদের নিয়ে কথা বলছি, যদিও অ্যাক্ট্রেস সবই সমান, অ্যাক্টার্স এখন ফিমেল অ্যাক্টার্স, তো তাদের জায়গা ইয়ে করেছে। আসলে কি জানো তো, আমাদের সমাজে তো এটা রুটেড, কারণ আমাদের বাড়িতে বড় মাছের পিসটা বাড়ির ছেলে পায়, বাবা পায়, যেহেতু তারা রোজগার করে বলে। হ্যাঁ, এবার মুশকিলটা হচ্ছে যে আমাদের মাদের, আমাদের হাউসওয়াইফদের কন্ট্রিবিউশন ধরা হয় না, মনে করা হয় বাড়ি সামলাচ্ছে তো কী এমন মহান কাজ করছে। তো তারা যে কাজটা করে তার 10% কাজের জন্য যদি তুমি লোক রাখো আজকের দিনে, সেটা যা মায়না হবে না, সেটা দিতে কারোর ক্ষমতা থাকবে না। তো আমি এটাই বলছি, তারা তো ভালোবেসে আগলে করে, তো ওই রুটটা থেকে শুরু হয়েছে, ওই রুটটা থেকে বাড়তে বাড়তে এটা কর্পোরেট, ফিল্ম ওয়ার্ল্ড, বিজনেস। আরেকটা যেটা জিনিস তার সঙ্গে সঙ্গে আছে, যে কোনো কিছু হলে মহিলাদের চরিত্র নিয়ে কথা বলে দাও। মহিলারা যদি, আরেকটা কথা আমাকে এটা বলতেই হবে, কনফিডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট মহিলাদের বেশিরভাগ লোক সহ্য করতে পারে না। আমি বলছি বেশিরভাগ মহিলারা সহ্য করতে পারে না, বেশিরভাগ মহিলারা সহ্য করতে পারে না। আমি অনেক পার্টিতে দেখেছি মহিলাদের বডি পার্টস নিয়ে নোংরা জোক বলা হয়, তাতে কিছু বেনারসি পরা, কাঞ্জিভারম পরা, জুঁই ফুল পরা মহিলারা হ্যাঁ করে বসে হাসেন তাদের বরদের, তাদের। সো সমাজের প্রত্যেকটা জায়গায় না, বেসিক জায়গায় যদি গন্ডগোল থাকে না, হ্যাঁ, তো সেখান থেকেই এটা, কিন্তু এটার মধ্যেও তোমাকে লড়তে হবে, এটার মধ্যেও তোমাকে একটা কথা জানো তো, এইটা আমি বুঝেছি, যেদিন তুমি ভিড়ের মধ্যে মিশে গিয়ে নিজেকে সিকিওর করে দেবে, তোমার কিছু হবে না। তোমাকে ইনসিকিওর থেকে একা লড়াইটা লড়তে হবে, তোমার পাশের লোক চলে আসবে। ইনসিকিওর থাকাটাও খুব ইম্পর্ট্যান্ট লাইফে, সবসময় সিকিউরিটি তোমাকে ল্যাদ করে দেবে। সিরিয়াসলি আজকে আমি শিখলাম, মানে আমরা সবসময় তো চাই একটা সিকিউর লাইফ হবে, আমি সারা জীবন। হ্যাঁ, ভিড়ের মধ্যে আমি একটা মজা করে কথা বলতাম যে শর্টকাট রাস্তায় আমি একদম যাই না রে, হচ্ছে কেন আমি খুব ভিড়, লং কাট রাস্তায় একা একা চলবো, তাড়াতাড়ি একটু দেরি হবে, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। এবং সেই জন্যই বোধহয় আজকে কাঞ্চনাদি এই
রাস্তাটা সুন্দরভাবে কাটছে? আমি কেন, অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা নিজের ট্যালেন্টের জোরে এখনও টিকে আছেন, তারা কত ভালো কাজ করছেন আমাদের ইন্ডাস্ট্রিতে। তাদের সেই অর্থে তাদের ব্যাক পিলার্স কেউ নেই, তাদের কোনো সেরকমভাবে তার কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি, কোনো কেউ ক্ষমতা তাদেরকে তুলে ধরছে না। তাদেরকে একজনই তুলে ধরছে, কে জানো? দুজন, দর্শক আর তোমাদের মতো মিডিয়ারা। আমি এটা তোমরা ইন্টারভিউ নিচ্ছ বলে বলছি না, আমি শুনি যে এই মিডিয়াকে বাইট দিতে এর প্রবলেম হয়, ওই মিডিয়াকে বাইট দিতে এর প্রবলেম, এ নাকি একে দেবে না ওকে দেবে না। তা তুই ভাই এসছিলিস কেন? তুই যদি কাউকেই বাইট না দিস, তুই তো বাড়িতে থাক, বই পড়, টিভি দেখ, নেটফ্লিক্স দেখ, কেউ বাইট চাইবে না। এইবার সেটাতেও মুশকিল, যদি 6 মাস জীবনটা এমন কাটে যে কেউ বাইট চাইছে না, তখন তো ছটফট করে, দুটো ম্যানেজার রেখে তোমাদের দিয়ে বলে যে এসে বাইট নাও। তা আমার মনে হয় যে কাজটা করছো সেটাতে ডিপ করে ঢুকে যাও নিজের মতন করে, আর এটা করব না ওটা করব না, একটু বিখ্যাত হয়ে গেলে এটা হবে না ওটা হবে না, এইটা করো না। তো এইগুলো ছাড়াও আমাদের অনেক অভিনেতা অভিনেত্রীরা দারুণ ফাটিয়ে কাজ করছে, তারা আমার ইন্সপিরেশন, আমার জুনিয়ররাও আমার ইন্সপিরেশন। এবং সেটা বলার মতো না, মনটা লাগে কাঞ্চনা দি। এই যে তোমার হারিয়ে যাওয়ার ভয় নেই, তোমার ভিড়ের মধ্যে মিশে যাওয়ার কোনো ওই সিকিউরিটিটা নেই। হচ্ছে আমি অনেকবার হারিয়ে গিয়ে ফিরে এসেছি, আমি প্রচুরবার হারিয়ে গেছি। এই বছরটাই ধরো না, এই বছরটা আগস্টের 15 তারিখ পর্যন্ত আমার লাইফের টাফেস্ট সময় গেছে, খুব খারাপ টাইম নানান দিক থেকে। কাজ কথা হচ্ছে না, ডেট ফিক্স হচ্ছে পিছিয়ে যাচ্ছে, কেউ বলছে দিদি আমাদের প্রডিউসার বলছেন 3 মাস বাদে হবে, টেলিভিশনে একটা রোল ঠিক হচ্ছে তো টাকা নিয়ে প্রবলেম হচ্ছে, আরেকটা জায়গায় পিছিয়ে যাচ্ছে, অনেক সময় হয় তো প্রত্যেকটা ফোন আমার কাছে ভয় লাগতো, এই বুঝি নেগেটিভ কথা শুনবো, এবং এরম করে আগস্ট পর্যন্ত কেটেছে। অ্যান্ড দেন সাডেনলি বুম, দর্শকের ভালোবাসা পেলাম। এটা নয় যে আমার ছবি আসছে বলে আমি শুধু এই কথাটা বলছি, দর্শকরা আমাকে বুঝিয়ে দিল আপনার 5 মাস 6 মাস 1 বছর খারাপ সময় কাটলো, আপনি যদি ভালো কাজ করেন আমরা কিন্তু আপনার পাশে আছি, এইটা বুঝিয়ে দিয়েছি। তবে এই যে সবসময় তোমাকে এই যে পাশে পাওয়া এবং পাশে থাকা, সেই দর্শকেরা এবার তোমাকে নতুন ভূমিকায় পাবে। তবে চেষ্টা করবো একটু অন্যরকমভাবে আর কি, যেহেতু টাকা নিয়ে কথা হচ্ছে, কপাল তো ফিরে যায় টাকা পেলে সাথে। তবে স্টার্ট করব ফার্স্ট স্যালারি বা ফার্স্ট তোমার ইনকাম, সেটা নিয়ে যান, মনে আছে? হ্যাঁ, আমার মডেলিংয়ের ফার্স্ট ইনকাম 250 টাকা ছিল। আর সানন্দা না কোথায় একটা কাজ করে, আমার মাথায় নেই, প্রিন্ট অ্যাডে তো কম দেয়। আরেকটা আমার মনে আছে, একটা ক্লাবে, আমি তার নাম বলবো না, তাতে একটা লিকিওরকে প্রমোট করা হচ্ছিল, তো সেখানে ওই গেটে গাঁদা ফুলের মালা লোককে গিফট করা আর একটা কার্ড দেওয়া, হ্যাঁ, ওইটা 150 টাকা না 200 টাকা পেয়েছিলাম। তুমি বিশ্বাস করবে না তাতে কি আনন্দ, এবং সেই কাজটা যখন করেছি, সে কাজটা তো মানে অনেকে কী হয় মালাটা দিল, সে কাজটা করেছি, আমি ইন্টারাক্ট করেছি তাদের সঙ্গে এটা করেছি। তো আমার মনে হয় বেসিক অনেস্টিটা ছিল বলেই বোধহয় যে কাজ করেছি, যে কাজটা করবে ওই দয়া করে করো না ভাই, দয়া করে নবটি মানে মন একদম দিয়ে কাজটা করো, নিংড়ে গামছা নিংড়ানোর মতন নিজেকে নিংড়ে কাজটা করো আর কি। কোনো কাজ ছোট, কোনো ছবি ছোট নয়, কোনো ছবি বড় নয়, অভিনয় খারাপ আর অভিনয় ভালো হয়, চরিত্রও হয় না, অভিনয় খারাপ আর ভালো হয়, এর বাইরে কিছু হয় না। ফার্স্ট টাকা পাওয়ার পর কি করেছিল, মানে নিজে রান করা টাকা প্রথম কী করেছিলাম মনে নেই আসলে, আমার তো কিছু অত চাহিদা, বাবা মাই তো সব কিছু, তখন তো বাবা মার আন্ডারে, বাবা মাই নিজে হাত না। আর এখনও আমার এই সমস্ত এটিএম কার্ড, সমস্ত ক্রেডিট কার্ড সব আমার বরের কাছে থাকে। হ্যাঁ, কারণ একটাই কারণ, কোনো মহানুভবতা নয়, আমি পাজলড হয়ে যাই। আমি কোনো দিন আমি অনলাইনে সেদিন একজনকে 600 টাকা দিতে গিয়ে 6000 টাকা দিয়ে দিয়েছিলাম, সে ভদ্রলোক অত্যন্ত ভালো বলে আমাকে বাদবাকি টাকাটা ফেরত দিয়ে দিলেন। তো আমি বেসিক্যালি এদিক থেকে খুব অশিক্ষিত, আমি যদিও জানি দর্শকরা বলবেন এটা খারাপ, আমি জানি, আমি এটা শিখবো, গুগল পে করাটা আমি একটু শিখবো। আমি আসলে প্রাগৈতিহাসিক যুগের মানুষ, এখনও দাও একটু পয়সা দাও, 500 টাকা দাও, 600 টাকা দাও, হাতে ক্যাশটা, মানে ওইটা একটা অভ্যেস হয়ে গেছে আর কি। কিন্তু আমার ড্রাইভার যে আছে রঞ্জন, ও আমাকে বাঁচিয়ে দেয়। হ্যাঁ, আমি কফি খেলে, রঞ্জন
চলে যাও। রঞ্জন গিয়ে সবাই আমার দিকে তাকিয়ে দেখে বলি কে পাগল মহিলা আছে, চলে যাচ্ছে জীবন। অ্যাকচুয়ালি কি জানো তো, বেশি সব কিছু বৈষয়িক জিনিসের মধ্যে আমি থাকলে আমার একটু মাথা শিল্পী মানুষরা কাজে থাকতেই বেশি ভালোবাসে, শিল্প মানুষ কিনা জানি না, কিন্তু আমি বেশি চাপ মাথায় নিতে পারি না, আমার পাগল পাগল লাগে আর কি। বেশি চাপ নেওয়ার দরকারও নেই আর কি। প্রচুর প্রশ্ন আমার রয়েছে, কিন্তু আপাতত এই যে জিপের কথাটা শুনলাম, মানে আমি ইন্টারভিউটা শেষ করেই জিপেটা নিয়ে আসছি কাঞ্চনাদি। 600 জায়গায় 6000 আর কি অপেক্ষা, যদি আমার একটু কপালটা খুলে যায়। তবে কপাল এবার আসছে, ইন্টেনশন যদি পিওর থাকে, ভেতরটা যদি পিওর থাকে, যদি কেউ এক্ষুনি লোকে আমাকে গালাগালি দেবে আমি জানি, যে শুনেছিলাম ওই একজন ডাকাত ছিলেন, তিনি ডাকাতি করে গরিবদের মধ্যে পয়সা বিতরণ করতেন। আমি সেই সাধুর থেকে সেই ডাকাতকে বেশি মূল্য দেবো, যে সাধুর টাকা নিয়ে নিজে রোলস রয়েলস কেনেন। আমি সেই ডাকাতকেই ভালোবাসি এবং সেই ডাকাতকেই ভালোবাসবো। তো ইন্টেনশন যদি পিওর থাকে, আপনার কপাল ডাকাত থেকে আপনাকে সাধু করে দিতে পারে। সো কপাল সবটা নির্ভর শুধু ওপরওয়ালার ওপর করছে না, ওপরওয়ালা আপনার ইন্টেনশনটাও দেখছি। সৎ থাকুন, কপালের ওপর ভরসা রাখুন, কপাল ফিরবে। ব্যাস। আর এবার কপালের অপেক্ষা দর্শকদের দেখার। 19 তারিখে কপাল রিলিজ করছে, সবটা আপনাদের ওপর। প্রচারে আপনারা পাশে থেকেছেন, এত বড় বড় ছবির মাঝখানে আমরা সামান্য নগণ্য শিল্পীদেরকে আপনারা আপনাদের মনে জায়গা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। ছবিটা দেখুন, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে দর্শক কাঞ্চনা হিসাবে বলছি, অভিনেত্রী কাঞ্চনা নয়, কপালের অভিনেত্রী হিসেবে নয়, বাংলা ছবির দর্শক হিসাবে ছবিটা আপনাকে নিরাশ করবে না, একটুও বোর হবেন না। আর কপাল দেখলে কপাল ফিরবে। আমার আর নতুন করে বলা কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ কাঞ্চনাদি, বরাবরই তোমার সাথে আড্ডা দেওয়া আমার একটা দারুণ সময়, এনজয় করা আর কি। কপাল খুলে গেছে আমারও, এবার আপনাদেরও পালা। কারণ যারা ভাইরাল ভিডিওটি দেখার পর বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন আর কি হচ্ছেটা কি, তাদের জন্য কিন্তু এবার উত্তর রয়েছে। কারণ ঠিক কী ঘটছে দৈনন্দিন জীবনের সাথে বেশ কাছাকাছি মিলে যায় এই ছবির গল্প। তাই অবশ্যই দেখতে হচ্ছে কপাল আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে। আর এই আড্ডাটি কেমন লাগলো অবশ্যই নজর রাখবেন এরকম আরও আড্ডা দেখার জন্য। আর এই আড্ডাটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না।